বৃষ্টি হয় তাহলে জামাতের কোন প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন, কোন জায়গায় হাত দিয়েছেন। দর্শক, দিন যত গড়াচ্ছে নির্বাচনী আমেজ যেন ছড়িয়ে পড়ছে জনগণ সহ রাজনৈতিক দলের মধ্যেও। এক দল আরেক দলের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে, তাও যেমন তেমন হুমকি নয়, কঠোর হুমকি। ইশরাক বলছেন, বিএনপি নেতা ইশরাক, যে জামাত ইসলাম যদি এরকমের কোনো কথা বলে থাকে তাহলে তাদেরকে ঢাকা শহরে কোনো ক্যাম্পেইন করতেই দেব না, রাজনীতি কিংবা নির্বাচন তো দূরের কথা। দর্শক, কোন কথার ভিত্তিতে এমন কথা বলেছেন সেটি থাকছে ভিডিওতে। এদিকে বিএনপির জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে কথা সাবধানে বলবেন, কোন কথা মানে কিভাবে বলতে হয়, কার সাথে বলতে হয় সেটি বুঝে শুনে বলবেন। এখন আর সেই আগেরকার দিন নেই। বিস্তারিত বলা হয় তাহলে জামাতের কোন প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। তাই যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, ভোট কারচুপির মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে, তাদের নেতা কর্মীরা বোকার স্বর্গে বাস। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন, কোন জায়গায় হাত দিয়েছেন। ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, তারা পালিয়ে গেছে। 300 এমপি, এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল। আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করেছে। খুব সাবধান হয়ে কথা বলবেন, কোন জায়গায় হাত দিয়েছেন। যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা, বড় বড় শক্তিধররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন। আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না, আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে। ধর্ম ব্যবসায়ী আমরা না, আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধর্ম মানেন না, কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দান নাই, খয়রাত নাই, ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, ঘন ঘন মসজিদ, পকেটে আতর, যায় নামাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসাফা, কুলাকুলি। এইটার নাম হলো ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না, সারা বছর 12 মাস আল্লাহর গোলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জামাত ইসলামীকে যদি সাইজ করতে চান, তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে। স্বাধীনতার 53 বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনৈক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি। দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া, সিঙ্গাপুরে, এখন আমরা তো শুরু করেছি, কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন, কি বলেন?
কিভাবে জামাতের নেতারা বলে যে তাদের বিজয় সুনিশ্চিত? আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে যে যাবেন, না দিলে 999-এ ফোন দিবেন। আজকে নির্বাচনকে সামনে রেখে লীলা খেলা শুরু করছে। আপনাদের অপকর্মের জবাব এই বালিয়াডাঙ্গার মা বোনেরা 12 তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে। আর আমাকে বলছেন বেপরদা লতিফ সাহেব, আপনার মেয়ে যেটা সিটি কলেজে চাকরি করে উনি কেমন পর্দানশীল, এইটা নবাবগঞ্জের লোকেরা সিটি কলেজের লতিফ সাহেবের মেয়েকে দেখে আসবেন। গায়ে মানে না, আপনি বড় মাছের গন্ধ শুনে বিড়াল শুধু ঘুরঘুর 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 করে। এর নাম হচ্ছে লতিফুর রহমান। নিজের পাছায় দোষ, অন্যের বদলা নিয়ে যাচ্ছে পাছা পরিষ্কার করতে। আরে নিজের ইমান পরিষ্কার করেন, জবান করেন, চোখ করেন, তারপরে আমাকে হেদায়েত করতে আসবেন। তার আগে কিন্তু না। আজকে যখন ধানের শীষের ব্যাপক জোয়ার, ওদের তখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা তখন কিভাবে এই জোয়ারকে নষ্ট করবে সেই চেষ্টা করছে। তারা আবার কি বলে যে তাদের বিজয় নাকি সুনিশ্চিত। আজকে প্রশ্ন করতে চাই, তাইলে কি 2008 সালে ফরম্যাটের ভোট করবেন নাকি যে আপনাদের বিজয় সুনিশ্চিত? আজকে জেলা প্রশাসনকে বলতে চাই, কিভাবে জামাতের নেতারা বলে যে তাদের বিজয় সুনিশ্চিত? আমি তো বলতে পারি না। 4বার 5বার নির্বাচিত হওয়ার পরও যে বিজয় সুনিশ্চিত, আল্লাহ যদি ভাগ্যে রাখে, জনগণ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারে, ভোটের রেজাল্টে আল্লাহ যদি জিতায়, তখন বুঝবো আমি জিতলাম। সুনিশ্চিতের গ্যারান্টি আছে, আর অনিশ্চিতের কোনো গ্যারান্টি কি আছে? নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসি সাহেব, এসপি সাহেব কিভাবে বলে তাদের বিজয় সুনিশ্চিত? এর রহস্যটা কি? ওই গ্রামীণ ব্যাংকের চাকরি করত সাব্বির, আজকে ইউনুসের এপিএস, আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহবুব, স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস কোন নির্লক্ষ্য করছেন? অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মা বোনেরা ঝাঁটা আর পুরুষ লোকেরা ইমান নিয়ে ভোট কেন্দ্রে যাবে সকাল 8টায়। তারা ভোট দিয়ে নির্বাচিত করে তারপরে চিন্তা করবে যে নির্বাচিত সঠিক ভোট হলো না বেঠিক ভোট হলো। তার আগে আপনি বলছেন আপনার বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না। আর একটা কথা বলেছে জামাত ইসলামের, যে আমি না চলে গেছিলাম ভাত পাইনি, ওখানকার মানুষ আমাকে তাড়াইছে, লালপুরে বাপের বাড়ি গেছি ভাত পাইনি, অবশেষে 3 দিন আগে আমি চাঁপাইনবাবগঞ্জে আসছি। আমি স্পষ্ট করে বলি, না চলে আমি 91 সাল থেকে নমিনেশন চাই। পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা, সেই বক্তব্যটিও শুনলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।